ঝাঁপাতো কাঁপাতো লাফাতো। ঝাঁপাতো কাঁপাতো লাফাতো আমি ইস্ট বেঙ্গল নিয়ে একটু আলোচনা করব। আমি একটু আগে একটা অডিও দিয়েছিলাম ডবল সূর্যাস্ত, একদমই ছোট। তারপর থেকে আমি দেখছিলাম বিভিন্ন লোক কী কী কথাবার্তা বলছে। তো ওই বাংলাদেশের যে সাংবাদিক একজন জিশান, সে খুব সুন্দরভাবে অস্কারের কোচিংয়ের বিভিন্ন ত্রুটি তুলে ধরেছে। এর আগেও তুলে ধরেছে, আজকেও সুন্দরভাবে তুলে ধরেছে। আমি সেটা আমার চ্যাট ফোরামে শেয়ার করেছি কীভাবে ওরা ফ্ল্যাট ফোর যে স্ট্রাকচারও খেলে, সেখানে বিভিন্ন মাঝমাঠের লোকরা তাড়াতাড়ি নেমে আসে না, ডিফেন্সকে ক্লোজ করে না। সেটা আমরা জানি, মানে অস্কার ওই বিষ্ণুকে যখন খেলায় ওকে বলে দেয় তুমি শার্প প্লেয়ার, তুমি ওপরেই দাঁড়িয়ে থাকো। বিপিনও ঠিকঠাক করে নামে না, তো সাইড ব্যাকরা নামে না, মাঝখানে প্লেয়াররা নামে না। তো এরকম এবং অস্কার নাকি পূর্বেও একাধিকবার, একবার তো তারিক বলে একটা ফিনল্যান্ড থেকে আসা একটা ছেলে যে বসুন্ধরা কিংসে খেলছিল, তাকে এরকম একটা মানে নিজের ডিফেন্সের ত্রুটির জন্য, স্ট্রাকচারাল উইকনেসের জন্য একটা গোল কনসিড করেছিল ঢাকা মোহামেডানের সাথে। সে তারিখ একটু মানে কনফিউজড হয়ে গেছিলো সামনে কাকে ধরবে, তো গোল খেয়ে গেছিলো। হাফ টাইমে ওকে বসিয়ে দিয়ে ম্যাচ শেষে নাকি ওকে মানে দেবজিতে যেমন ইন্দেক করেছিল এবং তারিখকেরও করেছিল এবং একাধিকবার একই কাজ করেছে। এটাকে মূল আলোচনাটা এই নয়। আমি কেন বললাম এই আলোচনার বিষয়টা হলো যে আমাদের যারা মিডিয়ার লোকজন আছে, যারা ইউটিউবার হোক বা যারা প্রফেশনাল নিজেদের মিডিয়া বলে, তাদের শিক্ষার মান খুবই খারাপ। এবং তারা এখনও, এবং তাদের সাথে সাধারণ ইস্ট বেঙ্গল ফ্যানরা এখনও ভাবে যে আমরা তো দামি দামি বিদেশি প্লেয়ার নিয়ে এসেছি, তারা কেন খেলতে পারছে না। আমি সাধারণ মানুষের কথাবার্তা আলোচনা করছি। ধরুন আপনি দামি দামি অনেক টুলস কিনে আনেন বা একটা গাড়ি কিনলেন, আপনি গাড়িটা চালাতে পারেন না বা আপনার ড্রাইভার গাড়িটা চালাতে পারে না, তাহলে তো লাভ নেই। আপনি নামি দামি বিদেশি আনতেই পারেন, কিন্তু তারপর তো তাদেরকে ইউটিলাইজ করতে হবে ঠিকঠাক করে। আপনি নামি দামি টুলস কিনলেন, গ্যাজেট কিনলেন, সেগুলো চালাতে পারেন না, তো লাভটা খেলো, ওগুলো তো নিজে থেকে চলবে না। আপনি নামি দামি বিদেশি আনতেই পারেন, তাও সেই বিদেশিগুলোকে নিয়ে কম্বিনেশনটা তো আপনাকে করতে হবে, সেই রাঁধুনিটা তো আপনাকে লাগবে। আপনারা এখনও পুরনো জমানাতে রয়েছেন। আমিও এক সময় ছিলাম, আজকে অনেক বছর আগে ছোটোবেলায় ভাবতাম যে ভালো প্লেয়ার এলে নিজেরাই খেলে দেবে, সেটা এক সময় হতো। আপনারা পুরনো খেলোয়াড়দের কথা শুনে আগে তো করছিল না, তখন কিন্তু গোটা বিশ্বে এরকম খেলা হতো। যেমন অনেকে এখনও বলে ব্রাজিলিয়ান আর্জেন্টাইন প্লেয়াররা নিজে নিজে খেলে, কিন্তু তারা কিন্তু এখন আর সাফল্য পায় না। আপনারা দেখবেন ব্রাজিল কিন্তু আর আগের মতো আর বলে বলে সাফল্য পায় না। তো তাদেরকেও নিজেদেরকে মোল্ড করতে হচ্ছে। আর্জেন্টাইন প্লেয়াররা তো এখন ম্যাক্সিমাম ইউরোপেই খেলে। তো আপনি এই অতীতে যেরকম ছিল একটা, অতীতে আপনার সিনেমাও দেখুন না, মিঠুন চক্রবর্তী একাই গিয়ে 10 জনকে মেরে দিচ্ছে, অমিতাভ বচ্চন মেরে দিচ্ছে, এখনকার সিনেমাতে আপনারা সেগুলো পাবেন না। অতীতে আপনারা দেখুন মহাভারত রামায়ণে দেখুন তীর ধনুক নিয়ে চলছে, তখন যে তীরে 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 লড়াই হতো, গদায় গদায় হতো। এখনকার দিনে সেটা হয় না। তো আপনাকে তো যুগের সাথে সাথে সমস্ত কিছু পরিবর্তন হয়ে গেছে। তো এখন কিন্তু সমস্ত টিমে একটা এডুকেটেড খেলা খেলে। তো এডুকেটেড খেলা কিন্তু আপনাকে খেলতেই হবে। আজকের দিনে দাঁড়িয়ে 2025-এ আপনাকে যদি টাইম মেশিন থেকে আপনি চলে যান 20 বছর পেছনে, ওখানে গিয়ে একক ফুটবল দেখান গিয়ে, সে আপনার বিদেশি আনুন নামি দামি, বলবেন সে একা একা খেলে দেবে। আর এই যে কেন এটা বলছি, দেখুন আমাদের এখানে না অনেক বাঙালি মহিলা বেশ ভালো রান্নাবান্না করে এবং তারা দুর্গা পুজোর সময় স্টল দেয়, এমনি তাদের প্রাইভেট বিজনেসও আছে। তো আমি রান্না বান্না পারি না, কিন্তু আমি রান্নার ভালো অ্যানালিসিস করতে পারি বা ফিডব্যাক দিতে পারি। এই জন্য আপনারা দেখবেন আমি যখন দুর্গা পুজো নিয়ে ব্লগ ঠকগুলো করি, যারা যেসব মহিলারা, বাঙালির মহিলারা ফুড স্টল দেন, তারা আমার ফিডব্যাকটা নেন। কেন নেন? কারণ আমি খুব একটা ন্যায্য একটা ফিডব্যাক দেওয়ার চেষ্টা করি। এবং আমি উদাহরণ যখন দিই, যে কোনো একটা লাইফ এক্সাম্পল ধরে নিই, একদম রেলিভেন্ট না হলে, মানে ডিটো ওই ডোমেনের এক্সাম্পল না হলে অন্য একটা ধরি, যাতে বোঝাতে সুবিধা হয়। যেমন ধরুন আলু, ঠিক আছে, আলু আপনি ধরুন আলুর দম করবেন, আমি পারি না, মানে আমি উদাহরণ দিচ্ছি, ধরুন আলুর দম করবেন। এবার আলুর দম যখন আপনি খাবেন, আপনার মাথায় একটা বা মেমোরিতে একটা টেস্ট রয়েছে, একটা এরকম আলুর দমটা আমি খেয়ে অভ্যস্ত, বা আমার মা রান্না করে বা আমার স্ত্রী রান্না করে বা প্রেমিকা রান্না করে। তো আপনি পৃথিবীর যেখানে আলুর দম খেতে চান, আপনি সেরকম একটা টেস্ট এক্সপেক্ট করবেন, কিন্তু আপনার আলুটা যেটা আপনি কিনবেন, পৃথিবীর কোথায় কী আলু পাচ্ছেন আপনি জানেন না। আপনি ভারতের মধ্যেই বিভিন্ন সিজনে বিভিন্ন আলু ওঠে, গোটা পৃথিবী জুড়ে বিভিন্ন আলু পাওয়া যায়। প্রত্যেকটা আলুর মধ্যে যেই
ওয়াটার কন্টেন্ট থাকে সেটা আলাদা থাকে, সুগার কন্টেন্ট সেটা আলাদা থাকে। তো আপনাদের ইনপুট সেটা আলাদা, কিন্তু আপনি যে ফাইনাল আউটপুটটা খেতে চাইছেন বা ফাইনাল আলুর দম, সেটা আপনার মায়ের রাধা আলুর দম হওয়া চাই। তো মাঝখানে এই যে প্যারামিটারসগুলো আপনাদের অ্যাডজাস্ট করতে হচ্ছে। আপনার ইনপুট আলুর একরকম, কিন্তু আপনার ফাইনাল যে আলুর দম সেইটা আপনি সেট করে দিয়েছেন যে এইটা কিন্তু এরকমই হতে হবে। তাহলে আপনাদের ইনপুট, ফাইনাল আউটপুট ফিক্সড, ইনপুট ভেরিয়েবল, মাঝে তাহলে আপনাকে কিছু করতে হচ্ছে। মাঝের কাজটা হচ্ছে কোচকে করতে হচ্ছে। তা আপনি যেই ধরনের প্লেয়ারকে আনুন না কেন, সে অল্প বয়সী হোক বা অভিজ্ঞ হোক, স্বদেশি হোক বা বিদেশি হোক, আপনাকে তারপর কিছু একটা করতে হবে, মানে প্র্যাকটিক্যালি কিছু একটা করতে হবে যাতে ফাইনাল আলুর দমটা ওই মায়ের আলুর দমের মতনই হয়। তো এইটা কিন্তু ফুটবলের ক্ষেত্রে প্রযোজ্য। ওই কেন আলুরা নিজে নিজে আলুর দম হয়ে যাচ্ছে না, এই ধরনের প্রশ্ন আজকের দিনে করবেন। এটা আজকের দিনে আপনার প্রশ্ন শুনে আমার হাসি পাচ্ছে বা করুণা হচ্ছে আপনাদের প্রতি, যারা সাংবাদিকতা করছে বা ইউটিউবে যারা অ্যাঙ্কারিং করছেন, আপনাদের প্রশ্ন শুনে খুব করুণা হচ্ছে আপনাদের প্রতি বা হাসিও পাচ্ছে। একটু শিক্ষিত হওয়ার চেষ্টা করুন। আপনার শিক্ষিত না হলে সমাজ কী করে শিক্ষিত হবে? কী করে আপনারা তখন বুঝতে পারবেন যে আপনাদেরকে অস্কার দেওয়া হয়েছে নাকি কোনো একটা ঘুঁটের পুরস্কার দেওয়া হয়েছে? সেটা আপনারা বুঝতে পারছেন না, না? আপনারা ভাবছেন কোচকে একটু সময় দিলে হয়ে যাবে। সময় দেবেন তো মানে আলুর দমটাকে, ধরুন রাঁধুনি পারে না, আলুটাকে ম্যানেজ করতে পারে না, কী করে আলুর দমটা বানাবে। তো রাঁধুনিকে আপনি যতই সময় দেন, আপনি ওইটাকে তাহলে আলুটা নিজে নিজে আলুর দমটা হয়ে যাবে? হবে তো না। কিন্তু বুঝতে পারছেন যে কোনো একটা এক্সপেরিমেন্ট হয়, ঠিক আছে? এবং যে কোনো একটা সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট অনেক সময় 2 বছর লেগে যায়, 5 বছর, 10 বছর লেগে যায়। ধরুন 9 বছর ধরে ব্যর্থতা, তারপর 10ম বছরে গিয়ে সাফল্য। তো 10 বছর ধরে কি একটা প্রজেক্টটা ফান্ড করছে, যে প্রজেক্টটা ফান্ড করছে, যে ফান্ডিং এজেন্সি, তারা কি মানে যে আপনি যেন তেন প্রকারণেই ফেল করলে আপনাকে প্রত্যেক বছর আপনার ফান্ডটা রিনিউ করবে না। ওরা দেখবে আপনি ফেল তো করছেন, কিন্তু আপনি এগোচ্ছেন কি না, মানে আপনি কতটা জানতে পারছেন, আপনি আপনার যে টার্গেট, যে আপনার কিন্তু এটা কিছু রিসার্চ করছেন, কিছু একটা টার্গেট নিয়ে, টার্গেটের দিকে কতটা এগোচ্ছেন, কতটা ফেল করছেন, সেটা অ্যাসেসমেন্ট করাটা খুব দরকার। যদি বুঝতে পারি যে আপনি ঠিক পথে আছেন তবু ফেল করছেন, তবে আপনি ফান্ডিংটা পাবেন। তো ওরকম অন্ধ হবে না আপনি ফেল করছেন আপনাকে 10 বছর দিলে আপনি সাফল্য পাবেন, তা কিন্তু নয়। ওরকম মানে কোচের বিষয়, মানে আপনি যখন দেখছেন একটা কোচ ব্যর্থ হচ্ছে, সেটাকে আপনাকে বিশ্লেষণ করতে হবে যে ব্যর্থতাটা মানে ঠিক কী প্রকার ব্যর্থতা। সেটা কোনো একটা নির্দিষ্ট দিকে এগোচ্ছে তার মধ্যে ব্যর্থতা, নাকি জাস্ট র্যান্ডাম একটা ব্যর্থতা যার কোনো বিশ্লেষণ করা যায় না। এগুলো বোঝা খুব দরকার। ওই আলটপটা বলে দিলাম কোচ কারো সময় দেওয়া দরকার, এগুলো নেহাতি একটা অশিক্ষিত মনের একটা বহিঃপ্রকাশ। সকলে ভালো থাকবেন।